এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই দুর্বল করে দেখার সুযোগ নাই। শেখ হাসিনার পুত্র জয়, ওনার ব্যাপারেও তদন্ত হওয়া দরকার। আমাদের রাজনৈতিক দলগুলোর দরকার ছিল অভ্যুত্থানের পরে একত্রীকরণ ভূমিকা নেওয়া, এবং বড় দলগুলোর পক্ষে সেটার আয়ত্তীকরণ করা আরও বেশি সহজ ছিল। তাদের যে কাজ, ঐতিহাসিক দায়িত্ব, সেটা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, পরবর্তীতে আমরা ঐকমত্য কমিশনেও দেখলাম তাদের বিভিন্ন বিষয়, যেগুলো যেমন ধরেন প্রধানমন্ত্রী একই ব্যক্তি দলীয় পদ এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা এইসব বিষয়ে, তারপরে উচ্চকক্ষে পিআর এবং সেই সাথে তত্ত্বাবধায়ক সরকারের বাছাই কমিটি সহ অন্যান্য বিষয়, যেমন পিএসসির চেয়ারম্যানকে নিয়োগ দিবে, দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দিবে, এই বিষয়গুলো যেগুলো বাংলাদেশে ফ্যাসিজম কায়েমের সর্বোচ্চতম পন্থা হিসেবে আওয়ামী লীগের কাজে এসেছে, সেই একই পন্থা তারা বহাল রাখতে চান। এই ক্ষেত্রে কিন্তু একটা খুবই হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়, যখন এত বড় একটা রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনেও ছিল, তাদের কাছ থেকে যখন এই ধরনের ভূমিকা দলগতভাবে দেখা হয়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই দলগুলোর তরুণরা যারা আছে তারা কি আসলে একই ভূমিকা দেখতে চায় কিনা, এই ভূমিকায় আসলে আসীন দেখতে চায় কিনা। সো আমার কাছে মনে হয় যে এই যে গণভোটের, এবং শেষ পর্যন্ত গণভোটের ক্ষেত্রে তারা এখন গণভোটের বিপক্ষে কথা বলছেন, তারা এমনকি না ভোটের পক্ষে কথা বলতেও তারা দ্বিধা করছেন না। এটা পরিষ্কারভাবেই প্রমাণ করে যে বাংলাদেশের যে ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকাঠামো, এইটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের লালসার বিষয়বস্তু। কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে গণতান্ত্রিক পন্থায় পুরাতন যারা আছে তারা আসলে গণতান্ত্রিক পন্থায় ফিরতে চায় কিনা, এটার সহযোগিতার মনোভাব নিয়ে এখন প্রশ্ন করতে হবে। এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই দুর্বল করে দেখার সুযোগ নাই, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্বলতার প্রকাশভঙ্গি দেওয়ারও কোনো সুযোগ নেই। বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে এই বিষয়গুলোতে অবস্থান নিতে হবে, এবং এই শক্ত অবস্থানের মাধ্যমে তাদেরকে প্রকাশ করতে হবে তারা আসলে গণঅভ্যুত্থানকে, এই গণভোটের যে পাল্টাপাল্টি, এটার মধ্য দিয়ে ঐকমত্য কমিশনে এতদিনের অর্জন সেটাকে বেহাত হতে দিবেন কিনা। তো মানে শেখ হাসিনার যে নিজের আইনজীবী, তার যে বক্তব্য, সেটা পর্যন্ত মানুষের কাছে হাসির উদ্রেক করেছে। সে নিজেও এই মানে হাসি থেকে নিজেকে সামলাতে পারে নাই। আর সেখানে মানে একজন পলাতক এবং কনভিক্টেড ফেলনের পুত্র কি বলছে, এটা তো কোনোভাবে মানে কোনো গুরুত্বের দাবি রাখে না। এবং এগুলো হচ্ছে এক ধরনের বিচার মানে তালগাছ আমার, এই ধরনের আচরণ, এবং এই আচরণগুলোর আসলে কোনো বাংলাদেশের রাজনীতিতে এখন কোনো অর্থপূর্ণ বিষয়ই না। বরঞ্চ শেখ হাসিনার পুত্র জয়, ওনার ব্যাপারেও তদন্ত হওয়া দরকার। যে উনি যেহেতু উপদেষ্টা ছিলেন, মানে শেখ হাসিনার বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন, এবং তার হাত ধরে কোন ধরনের প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, কারা কারা কোন কোন ব্যবসায়ীরা আসলে এখানে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে এসব সেক্টরে, এটার প্রভাব কিন্তু আমাদের দেশের যে সাধারণ তরুণ উদ্যোক্তা যারা প্রযুক্তিগত বিষয়ে অনেক বেশি জ্ঞান রাখেন, তাদের উপরে কিন্তু এই প্রভাবটা পড়েছে। আমি কোনো অংশে এই অন্যায়গুলোকে কম মনে করি না। শুধুমাত্র হত্যাই একমাত্র অন্যায়, এটা আমি মনে করি না। আমার কাছে মনে হয় বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ, বাংলাদেশের কৃষক শ্রমিকদের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে আওয়ামী লীগের যে দায় আছে, সেটার বিচারের আওতায় আনা সম্ভব, এবং এটা করা উচিত। সেক্ষেত্রে কিন্তু জয় বাকি যাবেন না, উনি কিন্তু বাদ যাবেন না, উনিও এই আওতার মধ্যে পড়েন। সো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজন কি বক্তব্য দিচ্ছেন, এইটা বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই প্রাসঙ্গিক না।